হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। আজ আমি বলবো জার্নি টু দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড এই সিনেমাটির গল্প। এটি এমন এক রহস্যময় দ্বীপের গল্প যা এই দুনিয়া থেকে একদম আলাদা। কারণ আমাদের পৃথিবীতে যেসব জিনিস ছোট, এই দ্বীপে সেগুলো অনেক বড় হয়। আর যেগুলো বড় হওয়ার কথা সেগুলো এখানে একদম ছোট। অর্থাৎ আমাদের পৃথিবীতে পিঁপড়া ছোট আর হাতি বড় হলেও এই রহস্যময় দ্বীপে হাতি হবে একদম ছোট এবং পিঁপড়া হবে বিশাল বড়। এর সাথে সাথে এই দ্বীপটি ৭০ বছরের জন্য পানির উপরে জেগে ওঠে, আবার ৭০ বছরের জন্য পানির নিচে তলিয়ে যায়। তাই এই দ্বীপ সম্পর্কে কেউ কিছুই জানে না, কারণ এখানে পৌঁছানো মানে মৃত্যুকে আলিঙ্গন করা। গল্পের শুরুতে আমরা শোন নামের এক ছেলেকে দেখি। শোন তার বাইক নিয়ে একটি স্যাটেলাইট টাওয়ারের দিকে যাচ্ছে এবং খুব জলদি সে টাওয়ারের ভিতরে ঢুকে পড়ে। সেখানে সে একটি মেসেজ পায়, যা দেখে সে খুব খুশি হয়। কিন্তু শোন যখন সেখান থেকে ফিরে আসছিল, তখনই পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ শোনের পরিবার সম্পর্কে জানতে চায় এবং তার বাড়ির ঠিকানা পেয়ে সেখানে কল করে। তখন সেখানে শোনের সৎ বাবা অর্থাৎ হ্যাঙ্ক আসে। হ্যাঙ্ক আগে নেভিতে কোড ব্রেকার হিসেবে কাজ করত, কিন্তু শোন হ্যাঙ্ককে একদমই পছন্দ করত না। হ্যাঙ্ক তাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। সেখানে শোনের মা তার উপর খুব রেগে যায়, তবে শোনের তাতে কিছু যায় আসে না, কারণ সে অনেক বছর পর তার নিখোঁজ দাদার পাঠানো একটি গোপন মেসেজ পেয়েছে। শোনের দাদার নাম আলেকজান্ডার, যিনি অনেক বছর ধরে নিখোঁজ এবং সবাই মনে করে তিনি মারা গেছেন। কিন্তু শোনের বিশ্বাস তার দাদা বেঁচে আছেন। শোন সেই মেসেজটি খোলার পর দেখে এটি কোনো কোড ল্যাঙ্গুয়েজে লেখা, যা সে বুঝতে পারে না। তখন হ্যান তাকে সাহায্য করার প্রস্তাব দেয়, যাতে শোন তাকে পছন্দ করে। হ্যান খুব সহজেই কোডটি ডিকোড করে বলে তার দাদা এখনো বেঁচে আছেন এবং তিনি একটি রহস্যময় দ্বীপে আটকে আছেন। শোনের দাদা ৩টি বইয়ের নাম লিখেছিলেন। শোন সেই ৩টি বই খুঁজে বের করে এবং সেগুলোর ভেতরের নকশা একসাথে মেলায়। যখন ৩টি ম্যাপ এক জায়গায় হয়, তখন হ্যাং দ্বীপটির সঠিক লোকেশন খুঁজে পায়। শোন সেখানে যেতে চাইলে হ্যাং তাকে বোঝায় সমুদ্রের মাঝখানে এই দ্বীপে যাওয়া খুবই বিপজ্জনক। কিন্তু শোন না মানলে হ্যাং তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে শোনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি বন্দরে পৌঁছায় এবং দ্বীপে যাওয়ার জন্য পাইলট খুঁজতে থাকে। সবাই তাদের মানা করে দেয় এবং বলে যে ওখানে শুধু ভয়ানক তুফান থাকে, কোনো দ্বীপ নেই। তখন গ্যাবাটো নামের এক লোক বলে সে তাদেরকে সেখানে নিয়ে যাবে, তবে তার জন্য সে দ্বিগুণ টাকা নেবে। গ্যাবাটোর হেলিকপ্টারের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু যখন হেলিকপ্টার থেকে গ্যাবাটোর মেয়ে কাইলিনি বেরিয়ে আসে, শন তাকে দেখেই পছন্দ করে এবং হ্যাংকে সেই হেলিকপ্টার যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। তারা যখন সেই দ্বীপের কাছে পৌঁছায়, চারিদিকে ভয়ানক তুফান শুরু হয়। তাদের হেলিকপ্টার ভেঙে তারা দ্বীপে আছড়ে পড়ে। জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে তারা সেই রহস্যময় দ্বীপে পৌঁছে গেছে। তারা একটি গুহার ভেতরে আলো দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। গুহার ওপারে পৌঁছানোর পর তারা এক অদ্ভুত আর সুন্দর জগৎ দেখতে পায়। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় তারা বিশাল বড় কিছু ডিম দেখতে পায়। তখন হ্যাংক বলে ডিম যদি এত বড় হয়, তবে তার মা নিশ্চয়ই আরো বিশাল। তখনই তাদের সামনে একটি দানবীয় টিকটিকি চলে আসে। সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু টিকটিকি তাদের প্রায় ধরেই ফেলেছিল। ঠিক তখনই এক বৃদ্ধ ব্যক্তি এসে টিকটিকিকে কুপোকাত করে ফেলে। সে আর কেউ নয়, শোনের দাদা আলেকজান্ডার। আলেকজান্ডার সবাইকে তার নিজের বানানো বাড়িতে নিয়ে যায়। সেখানে শোন বলে তারা সিগন্যাল পাঠিয়ে সাহায্য চাইতে পারে, কিন্তু দাদা বলে সিগন্যাল পাঠাতে অনেক মাস সময় লাগবে এবং সেই সময় তাদের কাছে নেই। পরের দিন দাদা তাদের একটি লুকানো শহর দেখাতে নিয়ে যায় এবং বলে এই দ্বীপটির ইতিহাস হলো ৭০ বছর পানির উপরে থাকে আর ৭০ বছর পানির নিচে থাকে। হ্যাংক যখন সমুদ্রের জল চেক করে, তখন সে বুঝতে পারে সমুদ্রের জল উপরে উঠছে। এর মানে হলো দ্বীপটি ৭০ বছর পর নয়, বরং কয়েক ঘন্টার মধ্যেই ডুবে যাবে। তাদের কাছে না আছে নৌকা, না হেলিকপ্টার। শোন তখন বলে সে দাদার বইয়ে পড়েছিল ক্যাপ্টেন নেমো একবার একটি সাবমেরিন নিয়ে সেখানে এসেছিল। সেই সাবমেরিনটি খুঁজে পেলে তারা বাঁচতে পারবে। সাবমেরিনটি দ্বীপের অনেক দূরে ছিল, তাই তাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। কাইলেনি একটি গুহার ভেতরে ঢোকে এবং সেখান থেকে ক্যাপ্টেন নোমের ডায়েরি আর ম্যাপ খুঁজে পায়। পথে তারা দেখতে পায় একটি আগ্নেয়গিরি থেকে সোনার বৃষ্টি হচ্ছে। আসলে পাহাড়ের ভেতরে প্রচুর সোনা ছিল, যা গলে বৃষ্টির মতো পড়ছে। সেখানে যেতে চাইলেও দাদা মানা করেন। এরপর তারা বিশাল মৌমাছির পিঠে চড়ে সাবমেরিনের দিকে রওনা হয়। মাঝপথে বিশাল বড় বড় পাখি তাদের উপর আক্রমণ করে, কিন্তু তারা কোনো মতে বেঁচে ফেরে। রাত হলে কাইলানি গ্যাবাটোর সাথে কথা বলে এবং বলে
সে এখানে আসার পর অনেক কিছু শিখতে পেরেছে। কাইলেনি আর শনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। সকালে উঠে তারা দেখে চারিদিকে জল উঠে গেছে। এদিকে গ্যাবাটোকে পাওয়া যাচ্ছিল না। সে আসলে সোনা সংগ্রহ করার জন্য আগ্নেয়গিরির দিকে গিয়েছে, যাতে কাইলেনিকে ভালো কলেজে পড়াতে পারে। কাইলেনি আর আলেকজান্ডার তাকে খুঁজতে যায়, আর শন ও হ্যাঙ্ক সাবমেরিনের দিকে রওনা দেয়। শন আর হ্যাঙ্ক একটি গুহার ভেতরে সাবমেরিনটি খুঁজে পায়, কিন্তু সেটি জলের নিচে ছিল। হ্যাঙ্ক নেভির অভিজ্ঞতা কাজে লাগিয়ে অক্সিজেন মাস্ক বানিয়ে জলের নিচে ডুব দেয়। তারা সাবমেরিনের ভেতরে ঢোকে, কিন্তু সেটির ব্যাটারি নষ্ট ছিল। হ্যাঙ্ক বুদ্ধি খাটিয়ে একটি ইলেকট্রিক ইলমাসের সাহায্যে সাবমেরিনটিকে রিচার্জ করে এবং সেটি চালু হয়। ঠিক শেষ মুহূর্তে তারা আলেকজান্ডার, কাইলেনি এবং গ্যাবাটোকে উদ্ধার করে জলের নিচ থেকে বেরিয়ে আসে। পাথর আর তুফান থেকে বাঁচতে বাঁচতে তারা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝখানে নিরাপদ জায়গায় পৌঁছায় এবং সিনেমা শেষে দেখা যায় গ্যাবাটো এখন সেই বন্দরের সবচেয়ে ধনী লোক এবং পর্যটকরা তার কাছেই ভিড় জমায়। শনের জন্মদিনে দাদা আলেকজান্ডার আবার একটি বই উপহার দেন। এবারের বইটি ছিল চাঁদে যাওয়ার এক নতুন অভিযানের উপর। এভাবেই শেষ হয় এই দুর্দান্ত সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।